আপনারা শুনছেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের নিবেদন নবনীতা দেবসেনের জগমোহন বাবুর জগৎ। কলকাতায় এসেছি দিন কয়েকের জন্য। কাকার কাছেই উঠব। কাকা বছর কয়েক হলো বাড়ি করেছেন নিউ আলিপুরে, একটু ভেতর দিকে। বাস থেকে নেমে রিক্সা নিয়ে যেতে হয়। দুপুর নাগাদ কাকার বাড়ির কাছে পৌঁছে দেখি বাড়ির সামনে মস্ত জটলা। আফটারনুনে রিটায়ার্ড রিক্সাওয়ালা, বাক্স হাতে নাপিত, চাবির গুচ্ছ হাতে চাবিওয়ালা, ছোট খুকির হাত ধরে বিস্ফোরিত নেত্র অন্ধ ভিক্ষেওয়ালা এবং অগুন্তি ঝাড়া হাত পা ভিড় কর্নেওয়ালা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে এই দুপুর রোদে ঊর্ধ্বমুখী তপস্যা করছে। কারোর মুখে রা নেই। ব্যাপার কি? কিছু দেখছে। কি দেখছে? আরে সর্বনাশ! এ কি কাণ্ড! কাকার বাড়ির পাশে উঁচু পাঁচিলে মই লাগিয়ে চড়েছেন পক্ককেশ এক বৃদ্ধ। তার পরনে কেবল একটা আজানুলম্বিত গামছা এবং একগুচ্ছ উপবীত, এবং হাতে একটি দীর্ঘ বাঁশ। বাঁশটা দিয়ে নিষ্ঠা ভরে খুঁচিয়ে খুঁচিয়ে উনি আমার কাকার দোতলার ঘেরা বারান্দার একটি জানলার কাচের শার্সি ভাঙবার চেষ্টা করছেন। কিন্তু ওর হাতের টিপটা ভালো নয়, এবং জানলাটার খিল দেয়া নেই বলে সেটা বাঁশের খোঁচায় সরে যাচ্ছে। রেজিস্ট্যান্স নেই, কাচও ভাঙা যাচ্ছে না। এই রোমহর্ষক দৃশ্যে পথচারীদের মহা উৎসাহ, এবং কারোর কোনো উদ্বেগ আপত্তি নেই। এমনকি কাকার বাড়ি থেকেও কাকপক্ষীটির সাড়া শব্দ হচ্ছে না। এই মহতী জনসভা ও তার সভাপতিকে দেখে বেশি কিছু ভাববার আগে আমি শুনতে পেলুম রিকশায় বসে বসে আমি বিকট চেঁচাচ্ছি, ও কাকা, ও কাকিমা, তোমরা সব মরে গেছো নাকি? এই লোকটা যে তোমাদের জানলা দরজা সব ভেঙে ফেললো। প্রায় সঙ্গে সঙ্গে দোতলার বারান্দায় দৌড়ে এলেন কাকিমা। ময়দা মাখছিলেন। দুহাতে ভিজে ময়দার তাল আর দুচোখে বিশ্বের বিস্ময়। বেরিয়েই কাকিমা ফ্রিজ শট। তারপর শুরু হলো স্লো মুভমেন্ট এবং সাউন্ড। প্রথমে সস্নেহে, খোকা এসে গেছিস, আয় ভেতরে আয়। তারপর বজ্র নির্ঘোষে, বলি ও জগমোহন বাবু, ওটা হচ্ছে কি শুনি? বাঁশটা ফেলে দিন। কাকিমার বাজখায় আওয়াজে কেঁপে উঠে জগমোহন বাবু পাঁচিলের উপর থেকে পড়তে পড়তে বাঁশের সাহায্যে অতি চমৎকারভাবে ভারসাম্য সামলে নিলেন। দর্শকদের মধ্যে বাহ বাহ শব্দটা শোনা না গেলেও অনুরূপ ভাবখানা ফুটে উঠল। রাস্তায় যারা দড়িহাঁটার খেলা দেখায় তাদেরও লজ্জা দিত জগমোহন বাবুর ওই চকিত চমকিত পটুত্ব। জবাব না দিয়ে উনি বেশ আস্থার সঙ্গে পুনরায় সকর্মে মনোনিবেশ করলেন। কাকিমা এবার ধমক লাগালো, নামুন বলছি এক্ষুন পাঁচিল থেকে, পড়ে যাবেন যে, বাঁশটা ফেলে দিন। জগমোহন বাবু মূর্তিমান বিদ্রোহ, বাঁশও ফেলেন না, নামারও নাম নেই। তবে রে, দাঁড়ান তো, দেখাচ্ছি মজা। কাকিমা সবেগে ঘরে ঢুকেন এবং ময়দার তাল রেখে দিয়ে যুদ্ধক্ষেত্রে প্রত্যাবর্তন করেন। এবার বারান্দা থেকে ঝুঁকে পড়ে বাঁশের ডগাটা চেপে ধরে ফেলেন। বাঁশ ধরে টানাটানি শুরু হতেই পাঁচিলে দাঁড়ানো জগমোহন বাঁশটি ছেড়ে দেয় মনস্থ করেন এবং হাঁকেন, হরি। অমনি জটলা থেকে একটা হাফ প্যান্ট পরা কিশোর ছিটকে চলে আসে পাঁচিলের সামনে। জগমোহন এবার হাঁকেন, মই। ছেলেটা গিয়ে মই চেপে ধরে। বীর পদক্ষেপে জগমোহন নামেন। নেমেই বলেন, ও কাচ আমি ভেঙে দেবই। ডান হাতে ঘুষি পাকান। ঘুষির বদলে চোখ পাকিয়ে বাঁশটা তুলে নিতে নিতে কাকিমা বলেন, ভেঙে দেখুন না একবার, অন্যের প্রপার্টি আপনি ভাঙলেই হলো। বলি, বাঁশটা নিয়ে নিচ্ছেন যে, বাঁশটা কি আপনার প্রপার্টি? যারই হোক, এটা দিয়ে আমার কাজ ভাঙা হচ্ছিল, এটা আপনার জরিমানা। জরিমানা মানে? কাজ তো ভাঙেনি, ভাঙলেও জরিমানা নেই, ওটা ভাঙা আমার রাইট। এবার কাকিমার আত্মবিশ্বাস টলে যায়। অন্যের কাজ ভাঙা আপনার রাইট? বলি, মাসটা কি, খেয়াল আছে কিছু? মাস দিয়ে কি হবে? হবে হবে, কি মাস এটা? মার্চ মাস বোধ হয়, না রে খোকা? মার্চ ফার্চ নয়, বাংলায় বলুন, কোন মাস? চৈত্র। তবে জেনে শুনে চৈত মাসে আপনি জানলা খুলে রাখবেন আর আমার ভাঙবার রাইট নেই? চৈত মাসে জানলা খোলা যাবে না কোন পঞ্জি কেমন বিধান আছে শুনি? রসিকতা ছাড়ুন, বলুন দেখি চৈত মাসে কি হয়? এবার কাকিমা স্পষ্টতই মুশকিলে পড়লেন। চৈত্র মাসে তো কত কিছুই হয়। কি হয়?
মেলা, চড়ক, গাজন, বর্ষশেষ উৎসব, রবীন্দ্র জয়ন্তী, কখনো কখনো দোলও হয়। জগমোহনবাবু কেবলই মাথা নাড়েন, শেষে বলেন, আপনার মাথা আর মুন্ডু চৈত মাসে কালবৈশাখী হয়, আর কালবৈশাখী হলেই আপনার ওই জানালার কাজগুলো সব ভেঙে ভেঙে আমার প্রপার্টিতে পড়বে, আর আমরা আনপ্রিপেয়ার্ড ইনোসেন্টলি ওই ভাঙা শার্সির টুকরোয় পা দিয়ে ফেলে রক্তগঙ্গা হব। দেখতেই পাচ্ছেন আপনার ঝুল বারান্দার জানালার পাল্লা আমার গলির উপর খুলেছে। ও জানালা যদি আমি ভাঙি, আমি লিগেলি ওকে, বুঝেছেন? নইলে আর দিন দুপুরে এক গঙ্গা লোকের সম্মুখে। শুনুন, নিজের প্রপার্টিতে এসে পড়া ফরেন জিনিস আমি নিশ্চয়ই ভেঙে দিতে পারি, যেমন গাছের ডালপালা, তেমনি জানলার পাল্লাই বা নয় কেন? ভেবে চিনতে অনেক আগে থেকেই ভেঙে রাখলে আর পরে যখন তখন কাজ ভেঙে হাত পা কেটে উন্ডে ঠাপার ভয় থাকবে না। ওই দেখুন, প্রিপারেশন কমপ্লিট। গলির দিকে আঙুল দেখালেন। চেয়ে দেখি গলিতে রেড কার্পেটের মতো করে চট বিছানো। কাজ ভেঙে ওইতে পড়বে, ওইতে করেই গুটিয়ে নিয়ে কাবাড়িওয়ালাকে বেচে দেব। এবার বাসটা দিয়ে দিন, কাজটা ভেঙে ফেলি। জগমোহনবাবু কনফিডেন্টলি হাত বাড়িয়ে দেন উপরের দিকে। দুই চক্ষু কপালে তুলে ময়দা মাখানো হাত গালে দিয়ে কাকিমা বললেন, বুঝেছি, কবে কালবৈশাখী উঠবে তখন যদি আমার জানলা খোলা থাকে তবে কাজ ফাটতেও পারে, আর সেই ফাটল যদি বাড়ে তবে একদিন শার্সি ভেঙে যেতে পারে, আর শার্সি ভাঙলে সেই কাচের টুকরা আপনার গলিতে খসে পড়তে পারে। আপনি সেই ভাঙা কাচের উপর ইচ্ছে করে চোখ বুজে জুতা খুলে হেঁটে চলে বেরিয়ে আপনার পা কেটে ফেলতে পারেন। তাই আগে থেকে সতর্ক হয়ে আমার নতুন জানলার শার্সিগুলি বাঁশ দিয়ে ভেঙে রাখছেন। বাহ, বেশ ভালো। আজ বাদে কাল আপনার ছেলেটা বড় হবে, আমার মেয়ে তোর দিনে বিদেশ থেকে ফিরতে পারে, আপনার ছেলে তার সঙ্গে ঘুরে টুরে বেড়াতে চাইতে পারে, সে বড় কেলেঙ্কারি হবে। আমিও বরং সাবধান হই, আপনার ছেলের হাত পাগুলো এই বেলা ভেঙে রাখি, তখন আর কষ্ট করে গুন্ডা টুন্ডা লাগাতে হবে না। গম্ভীরভাবে মাথা নেড়ে জগমোহনবাবু বললেন, এই তো আপনাদের লিগ্যাল নলেজ না থাকার ফল। ভুল অ্যানালজি আর ভুল আর্গুমেন্ট, সব ভুল। দুটো কেস মোটেই এক নয়। যা বললেন তেমন কেস যদি কখনো হয়, লিগেল যা যা করার আমি সব করব। সে যাক, আপনাদের জানলাটা আমি ভাঙবই, আজ না হোক কাল, দিনে না হোক রাতে। বলে গটমট করে বাড়িতে ঢুকে গেলেন জগমোহনবাবু। এতক্ষণ মই ঘাড়ে করে হরি অপেক্ষা করছিল, পিছু পিছু সেও ঢুকল। কাকিমা একটু বাদে কঠিন শপথ করে বললেন, কি করে কেউ ভাঙে আমার জানলা আমি দেখব, জানলাটা খুলবই না। আশ্চর্য, ও বাড়ির জানলা থেকে জবাব এলো চটপট, জানলা যদি নাই খোলে কেউ তবে আমি বা ভাঙবো কেন? আমার প্রপার্টির উপর ইনফ্রিঞ্জমেন্ট না হলে তো লিগেলি আমি অন্যের জানলা ভাঙতে পারি না। জগমোহন বাবুর পেছনে হরিও উকি মারছে। লিগেলি কেউ কখনোই কারো জানলা ভাঙতে পারে না। এতক্ষণে আমি আসরে নামি, আপনি তখন থেকে যা তা বলছেন। পারে মশাই পারে, ওসব আপনি বুঝবেন না, বড় জটিল তত্ত্ব। লিগ্যাল সেন্স ইজ নট কমন সেন্স, বুঝলেন? তারপর কাকিমার দিকে আঙুল দেখিয়ে, উনি তো আর বুঝবেন না, একটি ঘোর অশিক্ষিত মূর্খ স্ত্রীলোক বই তো নন। মুহূর্তের মধ্যে পিছন ফিরে দৌড়ে জানলা থেকে অন্তর্হিত হন জগমোহনবাবু। চট করে কাকিমাকে মন্দ কথাটা বলি পেছন পেছন দৌড়াই হরিও। জানলা ফাঁকা, কেবল একটি সেক্রেটারিয়েট টেবিল পড়ে আছে। এবার আমি ভয়ানক রেগে উঠি, ব্যাটা কাপুরুষ। কাকিমা কিন্তু রাগেন না, হেসে ফেলেন, আমাকে টেনে ঘরে নিয়ে যান। দূর দূর, ও পাগলের সঙ্গে কথা বলে কি হবে খোকা, ওটা কি মানুষ? তবে জানলাটা সত্যি সামলে সুমলে খুলতে হবে, পাগলাকে বিশ্বাস নেই, তুই এসে না পড়লে হয়তো আজই দিত ভেঙে। পাগলা মানে? এদিকে আইন বুদ্ধিতে তো টনটনে, শেয়ানা পাগল। পাড়ার ছেলের ওকে পাগলা জগাই বলে খ্যাপায়, আর ও তখন ছাতাটা তুলে ওদেরকে মারতে ছোটে। কাকা স্নান করে বেরিয়েছেন, ব্যাপার বুঝে নিয়ে বললেন, লোকটা কিন্তু সত্যি সত্যি উকিল, রিক্সাওয়ালা, ইট পাতা নাপিত, ওদের কি সব লাইসেন্স টাইসেন্স করিয়ে দেয় কোর্ট থেকে। ওরা তো ওকে উকিলবাবু বলেই ডাকে। ও দিব্যি ফ্রি চুলদারি কাটিয়ে নেয়, বাসস্টপ থেকে বাড়ি অব্দি ফ্রি রিক্সা চেপে আসে। এই ইম্পসিবল ক্যারেক্টার। জগমোহনবাবুর কাণ্ড কারখানা চোখে না দেখলে কেউ বিশ্বাস করবে না রে খোকা। এই নিউ আলিপুর তল্লাটে ওরকম গামছা পড়া বাড়িওয়ালা, ফুটপাতের উকিল তুই আর দুটি পাবি না। সারাদিন কেবল জগমোহনবাবুর কীর্তিকলাপ শুনতে শুনতেই কেটে গেল। সত্যি সেলুকাস সাহেবের সঙ্গে আলাপ পুরিয়ে দেবার মতন বৈচিত্র্যপূর্ণ ব্যক্তি। আমার কাকা মোটেই পরচর্চা করার টাইপ নন,
কথায় বলেন তিনি অতি সামান্য। সেই কাকাই শুরু করলেন জগমোহন প্রসঙ্গ। এই ফাঁকা প্লটটায় বাড়ি করে অবধি জগমোহনবাবু আমাদের পাড়া শুদ্ধ প্রত্যেকের পেছনে উড়ি বেড়িয়ে দিয়ে লেগেছেন। কেবল কি আমার সঙ্গেই? মোটেই না। ডাইনে বায়ে সামনে পেছনে যে যেদিকে আছে প্রত্যেকের সঙ্গে ওর ঝগড়া। ওর সরু লম্বাটা এক চিলতে জমি পড়েছে মাঝখানে। এধারে পাশাপাশি আমরা দুবারই, আমি আর ডক্টর ধর। ওপাশে সামনের দিকে ছোট প্লটে সেনগুপ্তরা, আর পেছন দিকে বড় প্লটে ওই 10 তলা বাড়ি উঠেছে। আর ওর পেছনে পুরো উত্তর দিকটা জুড়ে আছেন হৈমন্তী দেবী, তোদের ফিল্ম স্টার। জগায় প্রত্যেকটি বাড়ির সঙ্গে কিছু বাঁধিয়ে রেখেছে। তুই আজ সচক্ষে দেখলি তাই। নইলে আমি থানায় ফোন করে বলি বেলা 12টার সময় পাঁচিলে চড়ে বুড়ো জগমোহন বাবু বাঁশ দিয়ে খুঁচিয়ে ইচ্ছে করে আমার জানলার শাসি ভাঙছেন। তুই কি মনে করিস পুলিশ আসবে? ওর ওটাই মজা। এমন কাণ্ড করে চোখে না দেখলে কানে শুনে কারোর বিশ্বাস হবে না। তোর কাকিকে জিজ্ঞেস কর, সব বলবে। কাকিমা বললেন, কত বলবো, কত শুনবি, কোনটা দিয়ে শুরু করব? এই ধর সেদিন সেনগুপ্তের মেয়ের বিয়ের ঘটনাটাই। গায়ে হলুদ হচ্ছে, ছাদে মেয়েরা সবাই গেছি। কোথায় যেন ক্যাচর ক্যাচর একটা শব্দ হচ্ছে অনেকক্ষণ ধরে। কিসের শব্দ কিসের শব্দ? শেষে দেখা গেল জগাই ঠিক আজকের মতো মই নিয়ে পাঁচিলে চড়েছে। চড়ে একটা কাটারি দিয়ে সেনগুপ্তের ম্যারাপের বাঁশের ডগাগুলো কুপিয়ে কুপিয়ে কাটছে। সেনগুপ্ত ছুটে গেল, ও কি মশাই, ও কি মশাই। জগা বলল, ওসব বাঁশের ডগারা কেন ইলিগেলি সেনগুপ্তের বাড়ির সীমানা পেরিয়ে জগার বাড়ির গলির মধ্যে বেরিয়ে রয়েছে? জগা তার গলির সীমানার মধ্যে অন্যের বাঁশের খোঁচা বেরোনো কখনোই সহ্য করবে না। তাই বাঁশের বেআইনি ডগাগুলোকে সে কেটে কুটে প্লেন করে লিগ্যাল করে দিচ্ছে। খানিকটা করে বাঁশ যেই কেটে ফেলে অমনি টুকরোটার সঙ্গে হাতের কাটারিখানাও খসে পড়ে গলিতে। জগা নিজেও পড়ো হয়, কিন্তু বুড়োর ব্যালেন্স কি, ম্যারাপটা ধরেই সামলে নিচ্ছে। আর গলির ভেতর নিরাপদ দূরত্বে মুন্ডুটা বাঁচিয়ে দাঁড়িয়ে আছে রামভক্ত হনুমানের মতো ওই হরি, জগার একমাত্র পুত্র। পড়ে যাওয়া কাটারিটা ভক্তিভরে বাপের হাতে তুলে দিচ্ছে। কাটারিটা ভূতা হয়ে যেতেই রান্নাঘর থেকে মায়ের আঁশবটিটা এক ছুটে এনে দিল। সেদিন জগাইকে থামানো না গেলে কি সর্বনাশী হতে যাচ্ছিল ভেবে দেখ। এভাবে বাঁশ ছেটে দিয়ে পুরো প্যান্ডেলের ব্যালেন্স আপসেট হয়ে যাচ্ছিল। বেশ কিছু দড়ি দ্বারাও খুলে গেছিল। সব বাঁধন টাধন আলগা হয়ে বিচ্ছিরি ব্যাপার। আরেকটু হলে প্যান্ডেলটা ভেঙে পড়তো লোকজনের মাথার উপর। আলো পাখা টাকা শুদ্ধ। কি কেলেঙ্কারি হতে যাচ্ছিল ভাব একবার। আমারই তো কান্না পেয়ে গেছিল সেনগুপ্তের অবস্থা দেখে। দমকল ডাকবে না পুলিশ ডাকবে ভেবেই পাচ্ছে না কি উপায়ে জগাকে আটকাবে। কাকা বললেন, জগা যা করে সব সে আইন বাঁচিয়ে করে। বেটা উকিল হয়েছিল কেবল যেন এইসব ব্যাককেলে বজ্জাতি করবার জন্যই। পাড়ার লোকের হাড়ে দুব্ব গজিয়ে দিলে। আমি ব্যস্ত হয়ে পড়ি। তারপর তারপর শেষ পর্যন্ত থামানো হলো কেমন করে? কেমন করে আবার? পাড়ার ছেলেরা মার মার শব্দে তেড়ে এলো যে হকি স্টিক নিয়ে, তক্ষুনি বাঁশ কাটা বন্ধ। সেই থেকে সেনগুপ্তের সঙ্গে মুখ দেখা দেখি নেই বলে কাকা চুরুট বের করলেন। মুখ দেখা দেখি কার সঙ্গেই আছে? ওপাশের হৈমন্তী দেবীর ব্যাপারটা বলো খোকাকে। কাকা চুরুট ধরাতে ব্যস্ত ছিলেন, বললেন, তুমি বলো। হৈমন্তীদের সঙ্গে আরেক কাণ্ড। হৈমন্তী তো ফিল্ম স্টার, গর্বে তার মাটিতে পা পড়ে না। পাড়ার সব যেন লোক না পোক, কারোর সঙ্গে কোনো যাতায়াত নেই। বাড়িটা মস্ত কম্পাউন্ডে ঘেরা, আর কম্পাউন্ডের চারদিকে উঁচু পাঁচিল। পাঁচিলের মাথার উপর তারের জাল। সেই জালের গায়ে খুব সুন্দর কি একটা স্পেশাল ফুলের লতা লাগানো। যেমন সুন্দর দেখতে তেমনি মিষ্টি তার গন্ধ। হৈমন্তীদের বাড়িটাকে পুরো যেন বোরখা পরিয়ে রাখে ওই লতার বেড়া। ডক্টর ধরের বাড়ির গায়েও ওই কমন উত্তরের পাঁচিল পড়ে, জগার বাড়ির গায়েও। ধর সাহেবরা তো সবসময় ওই ফুলের গন্ধের কথাই বলেন, বিদেশি একটা রেয়ার ফুল, ফোকটের দিব্যি গন্ধটা এনজয় করতে পারছি। আমার হিংসেই হয় মাঝে মাঝে। হঠাৎ হলো কি, হৈমন্তীর মালি দেখে জগার বাড়ির গায়ের লতাটা কেবলই ঝামড়ে পড়েছে, শুকিয়ে যাচ্ছে। ফুল শুদ্ধ লতা মরে যাচ্ছে। শুকতে শুকতে ওই দিকের পাঁচিলের গা থেকে লতা খসে পড়তে লাগলো। হৈমন্তীদের বাড়ির আব্রু গেল ঘুচে। বাগানের পাটি ফাটি সব দেখা যায় জালের ফাঁক থেকে। গাছে পোকা ধরলো না কি কি যেন হলো, কিছুই বের করতে পারে না মালি। হৈমন্তী তো মালির উপর খাপ্পা, বাড়ির প্রাইভেসি থাকছে না। ফিল্ম আর্টিস্টের রহস্য মতো নষ্ট হয়ে গেল আর কি থাকলো। কাকা ফোড়ন কাটেন। এদিকে জগার বউয়ের খুব মজা।
সে তার মেয়েদের নিয়ে দোতলার ছাদে উঠে দূরবীন লাগিয়ে হৈমন্তীর বাড়ির ভেতরের কাণ্ড কারখানা দেখছে মনের সুখে। মালি বেচারাই পড়ল মুশকিলে। খুব ভাবনা তার, বেছে বেছে ওইটুকু অংশের লতাই বা মরে যাচ্ছে কেন। আবার নতুন লতা লাগিয়ে দিল। আবার কদিন যেতে না যেতে যে একটু বেড়েছে অমনি লতাটা ঘাড় মুখ গুজে নেতিয়ে পড়ল। ব্যাপারটাও বোঝা গেল এবার। জগা প্রতিদিন ইয়া বড় একটা কাঁচি নিয়ে ওই মইতে চড়ে তারের বেড়ার একদিক থেকে কচকচ করে লতার গুড়িগুলি কেটে রেখে দিচ্ছে। গাছ মরবে না তো কি। ব্যাপারটা শুনে হৈমন্তীর সেক্রেটারি তো দৌড়ে এলো, কোমর বেঁধে ঝগড়া করবে। সেক্রেটারি বা চাল কি, হাতে বিলিতি পাইপ, গলায় বাহারি বেনারসের টাই। জগা স্বীকার করলো, হ্যাঁ, রোজ দাড়ি কামানোর সময় নিয়ম করে লতাটা কেটে দেয়, কেননা ওতে এ বাড়ির স্বাস্থ্য নষ্ট হচ্ছে, আলো বাতাস নাকি বন্ধ হয়ে যাচ্ছে। অত উঁচু বেড়া দেয়া বেআইনি কাজ, বেআইনি বেড়া জগা থাকতে দেবে না। কই, অন্যরা তো আপত্তি করেননি। ধর সাহেব তো এত বড় ডাক্তার, তিনি তো কই বলেননি যে লতাটা অস্বাস্থ্যকর। জগা বললে ধর সাহেব যাই বলুক, সেটা জগার বেলায় প্রযোজ্য নয়। অনেকে তো ডাস্টবিনের খাদ্যও কুড়িয়ে খায়, তারাও তো ওটাকে অস্বাস্থ্যকর বলে মনে করে না। ধর সাহেবের আলো বাতাস না লাগতে পারে, জগার লাগবে। তখন সেক্রেটারি বলল, ওটা তো উত্তর দিক, উত্তরে বাতাস না এলে এমন কি লোকসান হবে স্বাস্থ্যের দিক থেকে। আর আলোর কথাই যদি ওঠে, তবে পূব দিকটা অন্ধকার করে ওই যে 10 তলা বাড়ি উঠছে, সেটা কি জগা কাঁচি দিয়ে কেটে দিতে পারছে? এর উত্তর না দিতে পেরে জগা ক্ষেপে টং হয়ে গেল। বেরিয়ে যান বাড়ি থেকে, ফের প্যান প্যান করলে দেবো কেস ঠুকে, এই বলে তেড়ে গেল হৈমন্তীর সেক্রেটারিকে। আমি খুব ইমপ্রেসড। বড়লোকের নৌকোকে ছাতি তুলে তেড়ে যাওয়া তো চারটিখানি কথা নয়, গার্ডস আছে বলতে হবে। কাকা বললেন, ও তো পাগলের গার্ডস, তেড়ে গেলে কি হবে, টাকার জোর যার তার সঙ্গে পারবে কেন। জগার কেস টুকরোতে ঘাবড়ে না গিয়ে সেও দিয়েছে মুখের মতো জুতো। জগার বাড়ির অংশটুকুতে তাদের বেড়ার বদলে খাড়া কংক্রিটের দেয়াল তুলে দিয়েছে বিশাল উঁচু করে। এখন সত্যি সত্যি আলো বাতাস আটকে গেছে বেচারার, ভাঙতেও পারছে না। বুঝছে ঠেলাখানা, অকারণে অন্যের সঙ্গে লাগতে যাওয়ার ফল। আমি বলি, তবু বিশ্বাস নেই কাকা, উনি যেমন মানুষ মনে হচ্ছে একদিন দিলেন হয়তো ডিনামাইট বসিয়ে পাঁচিল উড়িয়ে। জেদ যদি চাপে। তা খুব ভুল বলিসনি খোকা, তাও জগা পারে, কিছুই ওর পক্ষে অসাধ্য নয়। ডক্টর ধরের বাগানে তো আগুনের গোলা ছুড়েছিল কদিন আগে। সে কি কাণ্ড! আর বলিস কেন, ভাগ্যিস উঠোনে কেউ ছিল না, কিন্তু ভিজে কাপড় শুকো ছিল। ভাগ্যিস ভালো করে নিংড়ানো হয়নি, ভিজে জবজবে ছিল, তাই রক্ষে। যদি কাপড়গুলো শুকিয়ে যেত তবে কি ঘটতে পারত ভাব দেখি একবার। অগ্নিকাণ্ড হতে হতে বেঁচে গেছি সবাই, গায়ে গায়ে লাগোয়া সব বাড়ি। আগুনের গোলা তার মানে? তার মানে বোঝা রীতিমতো শক্ত বাছা। কাকিমা পুনরায় আসরে নামেন। ধরগিন্নির কাপড়খানা পুড়ে এই এত বড় বড় গর্ত হয়ে গেছে, চুইয়ে চুইয়ে পুড়ছে, আগুন যে ধরে যায়নি এই বাঁচোয়া। রান্নাঘরের জানলা দিয়ে আমি প্রথম দেখতে পেলাম ধরদের উঠোনে বড় বড় আগুনের বল এসে পড়ছে। চেঁচামেচি করতেই ধরগিন্নি বারান্দায় এসে দেখলেন জগা তার বাড়ির গলিতে দাঁড়িয়ে শুকনো পাতা কুড়িয়ে কুড়িয়ে গোল্লা পাকাচ্ছে, তারপর তাতে আগুন ধরিয়ে দেয়াল টপকে দিকে ছুটছে। ধরগিন্নি বললেন, এ কি কাণ্ড, এ কি হচ্ছে, এ কি সর্বনেশী আর কি। ইয়ার কি কে বললে? আপনাদের গাছের পাতা ঝরে ঝরে আমাদের ঘরদোর নোংরা করছে, তাই আপনার স্বাদের গাছের পাতা আপনাকেই ফিরিয়ে দিচ্ছি। তা আগুনটা কেন? ওটা দৃষ্টি আকর্ষণের জন্য, এক্সট্রা। গাছটা এদিক থেকে আমি তো কেটে ফেলতে পারবো না, ওটা আপনাকেই কাটতে হবে। ধরগিন্নি বললেন, কখনো গাছ কাটবো না। জগা বললে, অবিলম্বে কাটুন, যদি না কেটেছেন আর পাতা যদি আরো পড়েছে তবে কিন্তু আমি ফের পাতার ডেলা পাকিয়ে ছুড়ব, এবারে বিকেলের দিকে, ঠিক কাঁচা কাপড় যখন শুকনো। বাপরে বাপ, কি লোক! আমি না বলে পারি না। ডক্টর ধর কি করলেন? কি আর করবেন, গাছটা সত্যি সত্যি কাটিয়ে ফেললেন। বলা তো যায় না আগুন লাগিয়ে দিতে কতক্ষণ। যা ডেঞ্জারাস ব্যক্তি, সেই থেকে ধরদের সঙ্গেও আদায় কাজ কলায়। কিন্তু ও যা চায় তাই পেয়ে যাবে কুচক্রিয়ার পাগলাটে বলে। কোথায় আর পাচ্ছে, ওই তো হৈমন্তী মুখের উপর 1.5 তলা দেয়াল তুলে দিলে আলো বাতাস আটকে। আমরাও কি আর গ্যারেজটা তুলিনি? তার মানে? যখন গ্যারেজটা বানানো হচ্ছে, মানে তোর কাকার তো আগে গাড়ি ছিল না, এখন গাড়িটা কিনেছেন, গ্যারেজও তৈরি করতে হলো,
ওমা, রাজমিস্ত্রি এসে আমাকে বললে, এক বাবু কাম সব গড়বড় করে দেতা হ্যায়, বহুত হল্লা গল্লা কাটতা, কাম কাটনে নেই দেতা। কি ব্যাপার? গিয়ে দেখি দুহাতে কোমরে গামছাটি চেপে ধরে জগায় ছুটে পালাচ্ছে। সদ্য গড়া দেয়ালটুকু লন্ডভন্ড ভাঙা, ইট সিমেন্ট সব ছড়কুটতে আছে। দেখে তো আমার মাথা গরম হয়ে গেল। এত বড় আসপদ্ধা, আমার বাড়িতে ঢুকে আমার দেয়াল ভেঙে দেয়া, এ আবার কোন আইনে চলে? তোর কাকাকে গিয়ে বললুম। কাকাও তেমনি। জগাকে গিয়ে বললেন, কি মশাই, আপনি নাকি আমার গ্যারেজের দেয়াল ভেঙে দিয়ে পালিয়ে এসেছেন? পালাবো কি জন্যে? দেখতেই পাচ্ছেন আমি নিজে বাড়িতে বসে রয়েছি। আমার গ্যারেজ ভেঙে দিয়ে এসেছেন কিনা? তা দিয়েছি। কেন বলতে পারেন? ওটা ইলিগেল কনস্ট্রাকশন, কর্পোরেশনকে খবরটা দিলে ওরা এসে ভেঙে দেবে। আমি বরং আপনার পয়সা বাঁচাতে আগেই ভেঙে দিচ্ছিলুম। আপনার মাথা, আপনার আইনের নিকুচি করেছে। নিজের তো গ্যারেজ করেননি, ওই আইনগুলো আপনার জানা নেই। খুনের সাজা কি তা জানতে নিজে খুন করবার দরকার হয়? তামন মশাই, কবে আইন পড়েছিলেন সব ভুলে মেরে দিয়েছেন। পড়ুন গে আপনার লয়ের টেক্সট বই আরেকবার করে। আইন বলে আমার বাড়িতে আমি 11 ফুট পর্যন্ত উঁচু গ্যারাজ করতে পারি, বুঝলেন? যা পারি তাই করছি, করব। বেশি ঝঞ্ঝাট করলে পুলিশ ডাকবো। নিজের বুকে টোকা মেরে জগা বললে, পুলিশ? সেও আইনেরই চাকর, বুঝেছেন? পরদিন জগা একটা টিনের চেয়ার পেতে ওদিকে গলিতে এসে বসল। হাতে একটা অ্যালুমিনিয়ামের গজফিতের কৌটো, যেন আমাদের কনস্ট্রাকশন সুপারভাইজার। মিস্ত্রিরা দেয়াল গাঁথে, আর মাঝে মাঝে রোক্কো বলে লাফিয়ে এসে পিড়িং পিড়িং করে কৌটা থেকে স্প্রিং এর গজফিতা বের করে হাইট মাপে। 11 ফুট হতে না হতেই ব্যাস ব্যাস স্টপ। সে কি চেঁচামেচি! কাকা এবার যোগ দিলেন। শুধু কি তাই, ওই দেয়ালটুকু তুলতে আমার ডাবল খরচ করে দিয়েছে। জগার জন্য মিস্ত্রিরা 2 দিনের কাজ 4 দিনে করে ডাবল রোজ নিয়েছে। ওরা কাজ করবে কি? পাঁচিলের ওপাশে জগা উৎপেতে বসে আছে চেয়ার পেতে। গলিতে যেই একটু বালি সিমেন্ট ঝরে পড়ছে, অমনি চেঁচাচ্ছে, এই ইধার আও, আভি ময়লা সাফ করো, আমার গলি নোংরা হচ্ছে। মিস্ত্রিরা যত বলে, এখন একটু অমন পড়বেই, দিনের শেষে গিয়ে একসঙ্গে সব ধুয়ে মুছে দিয়ে আসবো। তা চলবে না। জগা হোল ডে চেয়ার পেতে বসে দেয়াল মাপছে, আর এই করে চুনছুরকি তোলাচ্ছে গলি থেকে। সে কি অত্যাচার, তোকে কি বলবো। কাকার মতো স্বল্পভাষী মানুষের মুখে এত কথা শুনে সত্যি সত্যি অবাক লাগছিল। কতটা তিতিবিরক্ত করলে তবে মানুষকে এতটা বদলে ফেলা যায়। চায়ের সময় সবাই বারান্দায় বসেছি। জগার বাড়ির দোতলার দিকে চোখ পড়ে গেল। দোতলাটা অদ্ভুত দেখতে। আধখানা সম্পূর্ণ হয়েছে, আধখানা হয়নি। কেমন খাপ ছাড়া মতন হয়ে শ্যাওলা ধরে যাচ্ছে। ছাদটাতে বেখাপ্পা অ্যাসবেস্টস, আধখানা দেয়ালের ইট বের করা, বাকি আধখানা প্লাস্টার করা। এখানে টিন, ওখানে ট্রিপল দিয়ে জোড়াতাড়ি মারা, এক কিম্ভূত চেহারা, অথচ একতলাটা বেশ সুন্দর। আচ্ছা কাকিমা, অমন তালিতাপ্পি মারা কিম্ভূত চেহারা কেন জগমোহন বাবুর দোতলার? অমন আধখ্যাচড়া হয়ে পড়ে রয়েছে কদিন ধরে। ওটা কি উনি কমপ্লিটই করবেন না? ছ্যাতলা ধরে যাচ্ছে যে। কাকা কাকিমার একবার চোখাচোখি হলো। কাকা চুপ। কাকিমা ইতস্তত করে বললেন, ও কথা আর বলিসনি, সে এক বৃহৎ কেলেঙ্কারি। মনে পড়লে রাগও হয়, দুঃখও হয়। আশ্চর্য একটা মানুষ বটে, হোল ফ্যামিলিটাকে নষ্ট করছে। কাকা ফেটে পড়লেন। কেন কাকা? কেন আমি বলতে পারবো না, ভাবলেই আমার প্রেশার চরচর করে চড়ে যেতে থাকে। ও তোর কাকির কাছে শুনিস। বলে কাকা উঠে গেলেন। কাকিমার দিকে প্রশ্নসূচক চোখে তাকাতেই কাকিমা শুরু করলেন, সত্যি ব্যাপারটা এমন বিশ্রী না, তোর কাকাই প্রসঙ্গটাই সইতে পারেন না। ওই যে ওপাশে 10তলা বাড়িটা দেখছিস না, ওইটে তখন উঠছে, তো জগমোহনের দোতলাটাও সেই সময় উঠছিল। ঝরঝর করে দিব্যি উঠে গেল। এমন সময় একদিন রাত্রিরে পাড়ায় প্রবল হইচই। 10তলা বাড়ির দারোয়ানরা চোর ধরেছে। কি ব্যাপার, পাড়া শুদ্ধ লোক ভেঙে পড়ল চোর দেখতে। তোর কাকাও গেছিলেন। দারোয়ানদের ঘরে এক অপূর্ব দৃশ্য। বেটেখাটো এক নেপালি দারোয়ান দুহাতে জাপটে ধরে আছে এক বিশাল বপু জগাগিন্নিকে। জগাগিন্নি যেন পাথর, মুখে একটিও শব্দ নেই। মাথায় 1 হাত ঘোমটা, হাতে 1 বালতি সিমেন্ট, আর গলিতে সারবন্দি বালতি ভরে ভরে সিমেন্ট, চিপস, বালি এসব সাজানো। নিচু পাঁচিলের মাথায় থাকে থাকে ইট রাখা। পাঁচিলের ওপাশে জগা নিজের উঠোনে দাঁড়িয়ে খুব লম্পজম্প করছে। পরনে গামছা, হাতে বালতি। এ বাড়িতে না এসেই চেঁচাচ্ছে।
ऐ छोड़ दो अमर पत्नी के, कार हुकुम उसको पकड़ाया, कौन साहसे तुम उसके गाয়ে हाथ दिया, রাস্কেল কাহাকা, আভি হাম কেস কাট দেগা তোমাদের প্রত্যেকের নামে। ওদিকে দারোয়ানরা জগার গিন্নিকে ঘিরে রেখেছে, মোটেই ছাড়ছে না। কেস করবে শুনে বাহাদুর বলল, हम थोड़ा ही बीबी जी को आपको घर से पकड़ लिया, वो आया क्यों हमारे घर पे? उन्हीं तो तुम्हारे ट्यूबकल থেকে জল আনতে গেছেন। इतनी गहरी रात में तो बाल्टी में पानी नहीं, सीमेंट क्यों? রাত্রিরে তো দেখতে পাইনি। জগা ডেসপারেট। দারোয়ানরা বললে, রোজ রোজ এই কাণ্ড হচ্ছে। এইসব বালতি ভরে উনি পাঁচিলের ওপারে দিব্যি পাচার করেন, ইট, সিমেন্ট, চুন, সুরকি সবকিছু। ওদিকে লাইন দিয়ে দাঁড়িয়ে থাকে মেয়েরা জগমোহন বাবুর নেতৃত্বে, আর পাঁচিলে উঠে বসে এপার ওপার করে হরি তার বাবা মাকে সাহায্য করে বালতি চালাচালের এই কঠিন কর্মে। সে ঝুপ করে নেমে পালিয়েছে। ধরা পড়েছেন কেবল গজগামিনী জগমোহিনী। हर रोज माल चोरी हो रहा, कंट्रैक्टर साहब हम लोग को बहुत परेशानी करते हैं, लेकिन चोर नहीं पकड़ जाता। आहा, चुरी কেন হবে? জগমোহন নিজের বাড়ি থেকে হাঁক পাড়ে, একে মোটেই চুরি করা বলে না। रात में घर का अंदर घुसकर चीज उठाकर भागने को क्या कह जाता है बाबूजी? एकदम चुप, अभी छोड़ दो हमारे वाइफ को, नইলে আমি এক্ষুনি পুলিশ ডাকবো। জগা ভাঙে তো মচকায় না। দারোয়ানরা পুলিশ ডাকতে যাবেই। শেষ পর্যন্ত পাড়ার সবাই মিলে অতি কষ্টে জগার বউকে বাঁচালো। তবে কাকা যে বললেন জগমোহন বাবু সর্বদা আইন বাঁচিয়ে চলেন, তো এই বেলায় তো পুরোপুরি বেআইনি কর্মটি করলেন। কাকা ইতিমধ্যে ফিরে এসেছেন চুরুট ধরিয়ে। বেআইনি হলে কি হবে, ব্যাটা ঘুঘু নিজে ঠিক বেঁচে গেছে, সে তো এপাশে মোটে আসেনি। চুরি করতে নিজে না এসে মোটা বউটাকে পাঠানো কেন? যা বেআইন পরে পরে, নিজে তো বমাল সমেত গ্রেপ্তার হয়নি, হয়েছে তার বউ। খুব চালু লোক। কি পাজি দেখো, কাকিমা বললেন। বউটাকে জেলে পাঠিয়ে নিজে দোতলা বাড়িতে থাকবার মতলব। তো কেন, অত সোজা নয়। ব্যাটা আরো কুটিল। বউকে পাঠানোর মধ্যে তার একটা অনুমান কাজ করছিল, একটা চিরকেলে কৌশল, মহাভারতের যুগের। সে শিখণ্ডী ট্রিক আর কি। ঠিক ও যেটা আজ করেছিল তাই হলো। যে জন্য ওর মোটা থপথপে বউকে দিয়েই চুরি করানো, চটপটের ছোকরা হরিকে দিয়ে নয়। সেই প্ল্যানও কিন্তু ওর ফেল করলো না। ব্যাটা কম চালু। আমরা পাড়ার কর্তা ব্যক্তিরাই গিয়ে 10 তলা বাড়ির মালিককে ধরলুম, জগার বউ বেচারি গিন্নিবান্নি মানুষ, ছেলেপুলের মা, ওকে ধরে চোর বলে পুলিশে দিলে গোটা পাড়ার পক্ষেই বড় লজ্জার। একটা মিটমাট করে নাই ভালো। ওরাও সেটা মেনে নিল ভদ্রতা বশত, প্রতিবেশী বলে কথা। দারোয়ানগুলি হইচই করে গিয়ে জগার বাড়ি থেকে ওদের সিমেন্টের থলে, চুনের কড়া, থাক থাক ইট, বস্তা বস্তা বালি সব ফেরত নিয়ে গেল। ফলে ওদের স্বাদের দোতলাটি আর কমপ্লিট হলো না। ওখানেই শেষ, কাকিমা বললেন। উপসংহারটুকু শোন। একদিন দেখি দুটো রাজমিস্ত্রি জগার গলায় জগারই ছাতার বাট লটকে টানতে টানতে নিয়ে আসছে। প্রাপ্য শোধ করেনি। বলেছিল টাকার বদলে নাকি সিমেন্টের বস্তা দেবে, তাও দেয়নি। শেষ পর্যন্ত কিন্তু ওরা কিছুই করতে পারল না, কেবল ছাতাটা কেড়ে নিয়ে চলে যেতে হলো। তবে যাবার আগে জগাকে রাস্তায় রীতিমতো ছাতা পেটা করে গেল। বউ বারান্দা থেকে চেয়ে দেখলো, বাধা দিল না। রাত্রিরে খাবার পরে আমরা শোবার উদ্যোগ করছি, এমন সময় একটা উত্তেজিত তর্কাতর্কি শোনা গেল সরু মোটা দুরকম গলায়। মনে হলো জগমোহন বাবুদের বাড়িতেই মনে হচ্ছে। কাকিমা চুপ করে একটু শুনলেন কান পেতে, তারপর বললেন, আজ কত তারিখ বল দেখি, মাসে শেষ? মার্চ মাস তো প্রায় শেষ হয়ে এলো, চৈত্রের মাঝামাঝি। মার্চের শেষ তো? কাকিমা উৎসাহের সঙ্গে বললেন। চল খোকা, তোকে একটা মজা দেখাচ্ছি, চল। কাকা ব্যস্ত হয়ে বলেন, না না, ওসব ঠিক নয়, ওসব ঠিক নয়, তোমার যত সব মেয়েলি বুদ্ধি, খবরদার ও কুকর্মটি করো না। কিন্তু কাকার কথায় কান না দিয়ে কাকিমা খড়খড়ি ফাঁক করে জলজল করে জগমোহন বাবুর ঘরের দিকে তাকিয়ে রইলেন। আমাকেও ডাকলেন। প্রতিবেশীর পবিত্র কর্তব্য যেমন, আমিও সেই মতো কাকিমার পাশে গিয়ে খড়খড়িতে বাধ্য ছেলের মতো নেত্র স্থাপন করলুম। কাকা যতই বারণ করুন, কাকিমা এবং আমি দুজনে একসঙ্গে ওত পেতে কুকর্মটি করছি দেখে দুঃখ পেয়ে কাকাই ঘর থেকে চলে গেলেন। ও বাড়িতে জানলা খোলা, ঘরে বাতি জ্বলছে। ভাগ্যিস লোডশেডিং নয়। সেক্রেটারিয়েট টেবিলের দুপাশে দুজনে দুই চেয়ারে, একজনের পরনে গামছা ও পৈতে, অন্যজনের মাথায় বড় করে ঘোমটা, মুখ দেখা যায় না। শাখা রুলি পরা মোটাসোটা একখানি ফর্সা হাত টেবিলে রাখা,
মুঠোতে একটি ফর্দ, অন্য হাতে হাত পাখা। ফিসফিস করে কাকিমা বললেন, ঘরে ফ্যান নেই। বাজেট মিটিং প্রত্যেক মাসে হয়। জগমোহনবাবুর টিয়া পাখি নাকে নিকেলের গোল গোল হাফ চশমা, হাতে হেড এক্সামিনারদের মতো মোটকা লাল নীল পেন্সিল। ফর্দটা কেড়ে নিয়ে ঘ্যাচ করে একটা কি কেটে দিলেন। অমনি ঘোমটার নিচ থেকে বিদ্রোহী জেহাদ ঘোষিত হল, বপুর তুলনায় অস্বাভাবিক কচি গলাতে। হবে না, হবে না, ইয়ার কি নাকি? ছেলে মেয়েদের দুধের হিসেবে টাকা কমানো চলবে না। টাকা নেই। তবে তোমার নস্যির টাকাটা ছেটে দেয়া হোক। ছেলে মেয়েগুলো তো ধেড়ে দামড়া হয়ে গেছে, এখন দুধ খাবে কি? তাহলে কি নস্যি নেবে? দুধ না খেলেই নস্যি নিতে হবে কেন? চা খাবে? চায়েও তো দুধ লাগবে। রটি দাও, রটি স্বাস্থ্যের পক্ষে খুব ভালো। চাইনিজ জাপানিজ জাতগুলার বড় হওয়ার পেছনের সিক্রেট কি? ওই রটি, মাথা পরিষ্কার রাখে। বেশ, তোমাকে কাল থেকে তাই দেব। আমি কিন্তু বিনা দুধে চা খেতে পারবো না। খেতে হবে, দুধ চা খাও বলি অত অম্বল হয়। ঘ্যাচ করে ফর্দে আরেকটা কি যেন কাটা পড়ল। ও কি, ও কি, ওটা যে কেরোসিন। ওটা বাদ দিলে চলবে কি করে? কয়লা পাওয়া যাচ্ছে না, এদিকে লোডশেডিং, সন্ধে থেকেই অন্ধকার। সন্ধে সন্ধে খেয়ে নিয়ে শুয়ে পড়বে সব, রাত্রিরে কোনো কাজ করবে না। হরির পড়া তৈরি করার আছে। করতে হবে না, ভোরে উঠে প্র্যাকটিস করুক, 4টের সময় ফর্সা হয়ে যায়। হারিকেন মোটে জ্বালবার দরকার নেই, চোখের পক্ষে হার্মফুল। স্টোভ জ্বালবারও কি দরকার নেই? বললুম যে কয়লা পাওয়া যাচ্ছে না। কয়লা নেই, কাঠকুটো জ্বালো, স্টোভ জ্বালতে হবে না। মরণ, অত কাঠকুটোই পাবো কোন চুলোয়? তোমার কি সুন্দরবনটা ইজারে নেওয়া আছে? পাড়ার প্রত্যেক বাড়ির বাগান রয়েছে, গাদাগুচ্ছের গাছগাছালি, লতা পাতার চোটে বাড়িতে আলো বাতাস বন্ধ, শুকনো পাতার জ্বালায় ঘরে টেকা যায় না। আর বলছো কিনা কাঠকুটো পাবে কোথায়? তা কাঠকুটো যে চেয়ে নিয়ে আসবো তার উপায় রেখেছ? প্রত্যেকের সঙ্গে তো ঝগড়া। সেদিন এক কলসি জল চাইতে গেছিল বড় খুকি ও বাড়ির টিউবকল থেকে। ওরা নাকি বলেছে বাড়িতে আগুন দিয়ে আবার জল চাইতে আসা হয়েছে, লজ্জাও করে না। আমাদের কেউ ঢুকতে দেবে না বাগানে। তাহলে আর উপায় কি? রাস্তা থেকে ছেঁড়া কাগজ কুড়িয়ে আনতে পাঠাও হরিকে। না, যাবে না হরি। হ্যাঁ গো, তোমার কি লজ্জা করে না? বাড়ি শুদ্ধ লোককে তো চোর করেছ, এবার পথের ভিখিরিও করবে। রাস্তায় রাস্তায় কাগজ কুড়াতে যাবে ছেলেটা। না গেলে গোষ্ঠীর পিণ্ডি রান্না করবে কি দিয়ে? কয়লা দিয়ে, আর কেরোসিনের স্টোভ জেলে। ও টাকা কমানো চলবে না, ও টাকা আমি কিছুতেই কমাতে দেব না। তুমি তো একটা বদ্ধ উন্মাদ। আমার বাপ মা আমাকে হাত পা বেঁধে জলে ফেলে দিলে এর চেয়ে ভালো করতো। একটা ঝি রাখবে না, একটা চাকর রাখবে না, স্কুল থেকে টেনে বের করে এনে মেয়ে 3টেকে বিনা কারণে ঘরে বসিয়ে রেখেছ। বিয়ে দেওয়ার নাম নেই, কলেজেও দেবে না। ছেলে মেয়েগুলো সব ঝি চাকর হয়ে গেল গো। ঘর মুছতে বাসন মাজতেই দিন যায় তাদের। এখন বলছো রাস্তায় কাগজ কুড়ানি হতে? হায় আমার কপাল। বিয়ে দেবার মতো টাকাটা কোথা? আর কলেজে পড়ে তো কেবল বিবি বনবে, তার চেয়েই ভালো। টাকা নেই? কিপটে কোথাকার, টাকা নেই। মোটা একটা মাত্র ছেলে, সবেধন নীলমণি হরি, সেই ছেলেটাকে পর্যন্ত একটা বাজে স্কুলে দিয়ে ইহকাল বন্ধ হচ্ছে। বাজে কেন হবে? চ্যারিটেবল ইনস্টিটিউশন, অনাথ আতুরদের জন্য তৈরি। আমার হরি কি অনাথ নাকি আতুর? তুমি আসলে একটা ঘোর বজ্জাত, শ্যানা পাগল, বুচকি আগল। কই, নস্যির টাকার বেলা তো কখনো বাজেট কমতি হয় না। ওই যে, ওই যে, নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় দাঁত কপাটি। মুখটি উঁচু করে জগমোহনবাবু তখন নস্যি নিচ্ছিলেন। খড়খড়িটা নামিয়ে দিতে দিতে কাকিমা ফিসফিসিয়ে বললেন, এবার মারামারি হবে, চ উঠে যাই, যত উন্মাদের কাণ্ড। জগা মারেও? আমি চোখ কপালে তুলি। জগা নয়, জগার বউ, হাত পাকার বাড়ি 2-4 ঘা দেয়, দিয়ে তবে দুধের টাকা কেরোসিনের টাকা পাশ করিয়ে নেয় বাজেটে। এই একই কাণ্ড প্রত্যেকবার। বউটার জন্য কষ্টও হয়। একটু পরেই শোনা গেল দমাদম শব্দ, আর ওকে ওকে, দুধ 37ই রইল, দুধ 37ই রইল, দুধ 37, পরের আইটেমে চলে এসো। জগার গলা। পরের আইটেম কেরোসিন। জগার বউ। তারপরে আবার ধপাধপ আওয়াজ, সঙ্গে সঙ্গে জগার স্বর, অল রাইট, কেরোসিন 5 লিটার, নেক্সট আইটেম, নেক্সট আইটেম। নেক্সট আইটেম মেয়ের বিয়ে, ফাগুনে দিলে না
চোট পড়ে গেল, বৈশাখ মাসে দিতেই হবে, নইলে। ক্লান্ত স্বরে কাকিমা বললেন, তোর কাকা সত্যি ঠিক বলেছিল, না শোনাই উচিত। এ আর সহ্য হয় না, চল চলে যাই, এবার জগার পালা। জগা তর পাবে, বউটা ইনিয়ে বিনিয়ে কাঁদবে, মেয়েদের জন্য সে বড় বিচ্ছিরি। সত্যি সত্যি আমরা উঠে গেলুম, কিন্তু কাকিমার কথা ফলল না। গিন্নির কান্না শোনা গেল না, বাজেট সভার চেঁচামেচি আর কানে আসছে না। ব্যাপার দেখে কাকা পর্যন্ত উদ্বিগ্ন হয়ে উঠলেন। মহা দুশ্চিন্তায় পড়া গেল। কি হলো কি হলো? কাকা সমেত এবার আমরা তিনজনেই খড়খড়িতে ফিরে যাই। দেখি গিন্নি হাত পাখাটি নাড়তে নাড়তে হাসি মুখে চেয়ে আছেন ঘোমটা তুলে, আর জগমোহনবাবু পা নাচিয়ে নাচিয়ে লাল পেন্সিল দিয়ে কান চুলকোতে চুলকোতে বলেছেন, ওদের বাড়িতে একটা সুন্দরপানা ছেলে দেখলুম, রিক্সা থেকেই চেঁচাচ্ছিল, কাকি কাজ ভেঙে ফেললে, কাজ ভেঙে ফেললে, শ্যানা ছোড়া, জামাই করলে মন্দ হয় না। আপনারা শুনছিলেন গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2। আমাদের আজকের গল্প ছিল নবনীতা দেবসেনের ছোট গল্প জগমোহন বাবুর জগৎ। আপনারা যারা ছোট গল্প পছন্দ করেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। যারা প্রথমবার মতো এই চ্যানেলে শুনছেন, আশা করছি আমাদের পরবর্তী গল্পগুলো আপনাদের ভালো লাগবে। আমাদের গল্পের পর আপনারা কমেন্ট করতে পারেন, আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, সেখানে গিয়ে আপনারা আমাদের সাথে থাকতে পারেন। বেশি বেশি বই পড়বেন, নিজে ভালো থাকবেন, আশেপাশে মানুষদেরকে ভালো রাখবেন। টাটা।